ব্লাড ব্যাংক সম্পর্কে বলতে গেলে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে ব্লাড ব্যাংক এমন একটা জিনিস, এই টার্মটা আসলে তৈরি হয়েছে, এটা অনেক পুরনো একটা টার্ম, যেটা আসলে ব্রিটিশ সময় থেকে এই টার্মটা এসছে। ব্লাড ব্যাংক খুব বহুল প্রচলিত একটা লেমেন্স টার্ম আমরা বলি, যেটা এর কাজটা কি, এর মূল কাজটা কিন্তু বুঝতেই পারছেন, এর বাংলা যদি করি আমরা, রক্তেও রাখার একটা ব্যাংক। তো রক্ত জিনিসটা আমরা জানি যে আমাদের শরীরে, প্রত্যেকের শরীরে, একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে তার প্রায় 5 লিটার রক্ত থাকে। তো এই রক্তের আসলে কিছু উপাদান আছে। উপাদানের মধ্যে আমরা জানি কিছু কম্পোনেন্ট আছে এবং কিন্তু এটা কিছু জলীয় অংশ আছে যার মধ্যে এটা ভাসমান থাকে। তো আমরা উপাদানের মধ্যে বেসিক্যালি আমরা জানি যে ডব্লিউবিসি লোহিত কণিকা, আরবিসি লোহিত কণিকা, ডব্লিউবিসি হচ্ছে আপনার শ্বেত কণিকা, আর প্লাটলেট হলো অনুচক্রিকা। এই 3টা জিনিস ভাসমান থাকে যেই তরল অংশের মধ্যে, সেটাকে প্লাজমা বলা হয়। তো আমাদের এই রক্ত যেটা, এই রক্তটা সংরক্ষণ করা হয় যেই ব্যাংকে বা যেই জায়গায়, যে কেন্দ্রে, তার কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আছে। সেটা হলো ব্লাড ব্যাংকের মূল কাজ হলো রক্ত সংগ্রহ করা। মানে কি রক্ত সেটা আমি আলোচনা করছি একটু পরে। রক্ত সংগ্রহ করতে হবে। আচ্ছা, তারপর সংগ্রহ করলে কি হবে? আপনি সংগ্রহ করলেন, তো সংগ্রহ করে কি করবেন? আপনি সাথে সাথে দিয়ে দিবেন? হ্যাঁ, এটাও করতে পারেন, কিন্তু সংগ্রহের পরে সংরক্ষণ করতে হবে। এবং এই যে সংরক্ষণের ব্যাপারটা, সংরক্ষণ আমরা জানি যে এটা আমরা ইউজুয়ালি মনে করি যে আমাদের বাসায় যেমন ফ্রিজগুলো আছে, রেফ্রিজারেটর আছে, সেই সমস্ত ফ্রিজের মধ্যেও তো আমরা সংরক্ষণ করতে পারি। এবং অনেক জায়গায় যারা বেআইনিভাবে ব্লাড ব্যাংক চালাচ্ছেন, তারা কিন্তু যেনতেনভাবে সেই সমস্ত ফ্রিজের মধ্যে তারা রক্ত রাখছেন। এবং এই কারণে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের ডাইরেক্টর হসপিটাল আমরা একটা টিম আছে যারা মাঝে মাঝে বিভিন্ন ব্লাড ব্যাংক অনুসন্ধান করে এবং ওটার লাইসেন্স আছে কিনা এবং রক্তটা কীভাবে সংরক্ষণ করছে সেই জিনিসটা কিন্তু ওনারা খুব পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেন। তাহলে কি হবে, সেই ব্লাড ব্যাংকে এমন একটা ফ্রিজ থাকতে হবে যেটাকে আমরা বলি ডেডিকেটেড ব্লাড ব্যাংক ফ্রিজ। এই ডেডিকেটেড ব্লাড ব্যাংক ফ্রিজ কিন্তু ইন্টারন্যাশনাল টার্ম। মানে হলো যে আপনি যেনতেনভাবে আপনি বাসার ফ্রিজের মতো করে কিন্তু আপনি রাখতে পারবেন। এটা একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে যেটা আপনাকে বুঝতে হবে, -2 to -8 অথবা -2 to -6 ডিগ্রি সেলসিয়াস। এর মধ্যেই কিন্তু আপনার রক্তটা এই ফ্রিজের মধ্যে রাখতে হবে। এই ফ্রিজের আরও অনেক বৈশিষ্ট্য আছে, অনেক কিছু নিয়ম আছে, যেমন একটা ডোর অ্যালার্ম থাকতে হয়, তারপরে কিছু শেলফ থাকতে হয়। সুতরাং আমরা বুঝতেই পারছি যে আমাদের একটা ভালো এবং মানসম্মত ব্লাড ব্যাংকে সেই টাইপের সংরক্ষণের উপযোগী ব্যবস্থা থাকতে হবে, মানে সেই টাইপের রেফ্রিজারেটর থাকতে হবে। তাহলে এটা হলো একটা পার্ট। তাহলে রক্ত যখন সংরক্ষণ করলাম, তা আমরা প্রথমেই বলি না কেন যে আমাদের এই পুরা বিশ্বে বা পুরো পৃথিবীতে এই যে রক্তের যে গ্রুপিংটা, আমরা যেটা নিয়ে বাংলাদেশ বেসিক্যালি আমাদের মতো দেশে, আমরা বা পার্শ্ববর্তী দেশ বা সাবকন্টিনেন্টে আমরা ইউজুয়ালি আমরা আমাদের টোটাল ব্লাড গ্রুপিং সিস্টেম আমরা যতটুকু জানি আমাদের সেগুলো প্রায় 3 থেকে 400 ব্লাড গ্রুপিং সিস্টেম আছে। সেখানে আমরা শুধুমাত্র বাংলাদেশে আমরা এবিও ব্লাড গ্রুপিংস অ্যান্ড আরএইচ ট্যাগিং এটাই করে থাকি। এটার কিছু কারণ আছে, বিকজ অন্যান্য জায়গায় যেসব আমরা যদি আরও কিছু ব্লাড গ্রুপিং সিস্টেম আমরা করতে চাই, জেনোটাইপ বেস যেটা ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে আছে, বা ফেনোটাইপ তখন করা হয়, এটা মোর স্পেসিফিক, এটাও স্পেসিফিক। বাট যেহেতু এখানে খরচের ব্যাপার আছে, অ্যাভেলেবিলিটির ব্যাপার আছে, তো সেই জন্য এবিও ব্লাড গ্রুপিংয়ের মাধ্যমেই কিন্তু আমাদের দেশের সার্বিক রক্ত যে সংরক্ষণ করা হয়, সংগ্রহ করা হয়, সেই ব্লাড গ্রুপিং সিস্টেমের উপর ডিপেন্ড করেই করা হয়।
এখন আমাদের এই ব্লাড গ্রুপিং সিস্টেমটা আবিষ্কার করেছেন, এটার জনক করেছেন কার্ল ল্যান্ডস্টেইনার। এবিও ব্লাড গ্রুপিং সিস্টেম ওনার অবদান। তো এখানে আমাদের, আপনি জানেন যে আমাদের, আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনার ব্লাড গ্রুপ কি, ও হয়তো বলবে আমার ব্লাড গ্রুপ হলো এ পজিটিভ। এ আবার পজিটিভ আসলো কীভাবে? আচ্ছা, আরেকজন বললো যে ও নেগেটিভ। এই জিনিসগুলো আপনি দেখেন পজিটিভ নেগেটিভ হয়েছে, বেসিক্যালি কিন্তু 4টা গ্রুপ। একটা হলো এ, একটা বি, একটা ও, একটা এবি। এই যে গ্রুপগুলা, এটা আমাদের শরীরের রক্তের মধ্যে যে অ্যান্টিবডি যেটা বলি আর অ্যান্টিজেন যেটা আমরা বলি অ্যাগ্লুটিনিন বা অ্যাগ্লুটিনোজেন, মানে আমাদের এদের মাধ্যমে এই যে রিয়াকশান, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের কার মধ্যে কি আছে, হ্যাঁ, এটা এ, ক্যাপিটাল এ অ্যান্ড ক্যাপিটাল বি অ্যাগ্লুটিনোজেন, এইটার প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্সের উপরে কিন্তু ব্লাড গ্রুপটা বেসিক্যালি এবিওটা ডিটারমাইন করা হয়। আর আরএইচ টাইপিংটা হলো রেশাস থেকে আসছে আরএইচ, সেটা হলো আপনি যে পজিটিভ বললেন নেগেটিভ বললেন সেটা মানে ক্যাপিটাল ডি, স্মল ডি, সেটার ডিটারমিনেশনের মাধ্যমে আরএইচ আছে কি নাই সেটার উপর আবার, যেমন আপনার মোট 8টা হয়ে গেল, এ পজিটিভ, এ নেগেটিভ। আমরা কিন্তু অনেক সময় না আমরা বলি এ প্লাস, আবার বলি মানে ও মাইনাস। এখানে কিন্তু মাইনাস প্লাস বলা যাবে না, আপনাকে বলতে হবে এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ, এবং এ বি পজিটিভ, এ বি নেগেটিভ। আমি এতগুলো কথা বললাম এই কারণে, মোট 8টা ব্লাড গ্রুপ কিন্তু এবি ব্লাড গ্রুপিং অ্যান্ড আরএইচ টাইপিংয়ের মাধ্যমে এটা সমগ্র পৃথিবীতে এটাই কিন্তু মানে সাধারণভাবে প্রচলিত। এর সাথেও যদি আমরা আরও অত্যাধুনিক মানে সেতে যাই, সেটা আমরা জিনোটাইপ এবং স্পেসিফিকলি ফেনোটাইপ, এটার মাধ্যমে সেটা অন্য একটা ব্যাপার, সেটা আমাদের দেশে আমরা সেভাবে বিশেষ ক্ষেত্রে আমরা করে থাকি। হ্যাঁ, বিশেষ মানে পরীক্ষাগারে, যেমন বঙ্গবন্ধু যেটা বিএসএমইউ আমরা বলি, শেখ মুজিবুর রহমান যে মেডিকেল ইউনিভার্সিটি, সেখানে বা কিছু জায়গা আছে যেখানে এক সম্ভব বার্ডেমিন, সিএমএইচ বা আইসিডিজিবি, সেই সমস্ত জায়গায় স্পেশালি বিএসএমইউতে করা হয়। যখন ব্লাড গ্রুপিংটা যখন করা হয়, এইখানে আমার এই রক্তদাতা যে রক্ত, যে আমি যে ব্লাড ব্যাংকের কাজের মূলে বললাম যে সংগ্রহের ক্ষেত্রে আমাকে কিছু টেস্ট করতে হয়, যেমন ব্লাড গ্রুপিংটা করতে হবে, এবিও ব্লাড গ্রুপিং, আরএইচ টাইপিং করতে হবে, ক্রস ম্যাচিং করতে হবে, এছাড়াও যে প্রয়োজন হিসাবে আরও কিছু টেস্ট করতে হয়, সেগুলো করে ডিটারমাইন করে তখনই কিন্তু আমরা ডোনারটাকে সিলেক্ট করি। কার জন্য? সেই রিসিপিয়েন্টের জন্য। কেননা দুইটাকে মিলাতেই হবে। এই রক্তদাতা নির্বাচন যেটা, অথবা ব্লাড ডোনার অ্যাসেসমেন্ট ফর্ম, সেই অথবা আমরা যেটা বাংলা বলি রক্তদাতা নির্বাচন ফর্ম। দেখলে সরকারি বেসরকারি হাসপাতাল যারা লাইসেন্স ব্লাড ব্যাংক, সেই লাইসেন্স অবশ্যই সেই ব্লাড ব্যাংকটির লাইসেন্স থাকতে হবে। এখন যদি আবার চলে আসি যে লাইসেন্স আর আনলাইসেন্স আবার কী হলো এখানে, এটা কি আপনার কোনো মানে দোকান যে এখানে আপনি লাইসেন্স করতে হবে? হ্যাঁ, সেটা হলো অন্য জিনিস, সিটি কর্পোরেশনের ব্যাপার। কিন্তু ব্লাড ব্যাংকের লাইসেন্স ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর to get a safe blood. For whom? For a debilitating একটা পেশেন্টের জন্য, যার জন্য খুবই খুবই জরুরি একটা এক ব্যাগ রক্ত। তেঁতুলিয়া থেকে টেকনাফ, আপনি যেখানেই থাকেন না কেন, ইস্ট টু ওয়েস্ট, নর্থ টু সাউথ অফ বাংলাদেশ, আপনি যখন একটা ব্লাড ব্যাংক করবেন তখন আপনাকে এই জিনিসটা সেই মালিককে বা সেই কর্তৃপক্ষকে, সরকারি হোক বেসরকারি হোক, সরকারি হাসপাতালগুলো সবসময় এই ব্যাপারগুলোতে সাংঘাতিকভাবে, বিকজ এটা গভর্নমেন্ট মনিটর করা হয়, এর জন্য আলাদা সেল আছে, আমাদের সেল ব্লাড ট্রান্সফিউশনের একটা ডিরেক্টর বডি আছে, এবং হসপিটাল এটা একটা উইং আছে যারা এগুলো মিনিস্ট্রি অফ ডিজি এটা কন্ট্রোল করে। তো সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না।
কিন্তু বেসরকারি ক্ষেত্রে সবচেয়ে বেশি যে 5টা স্ক্রিনিংয়ের জায়গা আছে, ঠিক আছে 2টাই করি না কেন, আবার করি কিন্তু দেখা গেলো কোন 2টা করবো সেটা হয়তো টাকার ব্যাপার। এই আমি পেরিফেরির কথা বলছি, বা দেশের ঢাকার মধ্যেও আছে এগুলা, যে যারা অন্যায়ভাবে এগুলো করছে। সেই জন্য 5টা ডিজিজকে মানে আমরা স্ক্রিনিংয়ের আওতায় নিয়ে আসলাম, মানে ওনারা নিয়ে আসছে। এইটা কিন্তু আইনটা ফাইনালি পাস হয়েছে 2008-এ এসে, তখনকার সরকার এই 2008-এ এসে এই আইনটা পাস করা হলো। কিসের আইন? আইনটার নাম কি? নিরাপদ রক্ত পরিসঞ্চালন আইন 2008 ইং, এবং বাংলায় যে ইংলিশ বলে সেফলার ট্রান্সফিউশন অ্যাক্ট অথবা 2008। সো এর মাধ্যমে আমরা কি করলাম যে নিরাপদ, আমরা একটা মানুষকে রক্ত দিব, রক্তদাতা আসবে আর দিয়ে দিব, আমি গ্রুপিং করলাম সব মিলে গেল তাইলে দিয়ে দিব? নো, আমরা 5টা ডিজিজকে আমরা কি করি, ঠিক করা হলো। তখন মানে ন্যাশনাল কমিটি ছিল এটার জন্য। এটা একটা বিরাট কর্মযজ্ঞ, প্রায় বেশ কিছু বছর, বুঝতে পারছেন 2002 থেকে 2008 একটা লম্বা রাস্তা মানে পার হয়ে, তারপরে অনেক মিটিং, WHO বিভিন্ন মিটিং করে ফাইনালি এই 5টা ডিজিজকেই করা হলো। 5টা ডিজিজ যদি আমরা বাংলায় বলি, আমরা বলি এইডস, যেটা অ্যাকুয়েট ইমিউনি ডিফিসিয়েন্সি সিনড্রোম, আপনারা সবাই জানেন, যার ভাইরাসটা হচ্ছে HIV 1 and 2। তারপরে আমরা বলি নেক্সট হেপাটাইটিস বি। এখন হেপাটাইটিস বি এর হলো, আমরা পজিটিভ এজেন্ট যদি বলি হেপাটাইটিস বি ভাইরাস। হেপাটাইটিস সি, এটা হেপাটাইটিস সি ভাইরাস। ম্যালেরিয়াল প্যারাসাইট যারা আছে তাদের মধ্যে এটা আচ্ছা। তারপর হচ্ছে সিফিলিস, ট্রিপোনেমা প্যালিডাম। এই 5টা ডিজিজ কোনোভাবেই মানে আমাদের বর্তমান লাইসেন্স ব্লাড ব্যাংক যারা আছে, তারা যদি লাইসেন্স ধরে রাখতে চান, তারা অন্যান্য গ্রুপিং, ক্রস ম্যাচিং এগুলোর পাশাপাশি বা অন্যান্য টেস্ট, কুইন্স টেস্ট বা যেখানে যেটা দরকার সেইটার পাশাপাশি অবশ্যই এই 5টা স্ক্রিনিং নিয়ম মতো এবং ঠিক মতো করতে হবে। এখানে কোনো রকমের শিথিলতা করা যাবে না, এবং কোনো মানে যেটা আমাদের প্রোটোকল আছে, SOP আছে, সেটা ফলো করে করতে হবে। এই 5 ডিজিজের মাধ্যমে আমরা তখন কি হলো, সেই রক্তটা আমরা যদি বলি যে রক্তটা একটা নিরাপদ রক্তের দিকে গেল। কিন্তু আমি বলেছিলাম যে ডোনার অ্যাসেসমেন্ট ফর্ম বা ডোনার অ্যাসেসমেন্ট কিছু ক্রাইটেরিয়া আছে। এখন রক্তদাতার যে অ্যাসেসমেন্টটা আছে না, সেই অ্যাসেসমেন্টটা হোক ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, সেটার কিছু ক্রাইটেরিয়া আছে। সেটা কিন্তু নিরাপদ রক্তের মধ্যেও চলে আসবে। কী হবে, একটা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 60, এর মাঝখানে তার বয়স হতে হবে। তারপরে তার ওজন কোনো জায়গায় 45 থেকে 50 কেজি হতে হবে, মানে এর মধ্যে অ্যাবসলিউটলি মানে মিনিমাম 50 কেজি হতে হবে অথবা 45 কেজি। তারপরে আমরা কি দেখব, হিমোগ্লোবিন, যে সেই ডোনারটার মধ্যে প্রথম বলে রাখতে হবে শারীরিক মানসিক দুই দিক থেকেই কিন্তু রক্ত যখন দিতে আসবে তাকে সুস্থ থাকতে হবে। মানসিকভাবে হতে পারে অসুস্থ, কিন্তু সে কিন্তু দিতে পারবে না। তো এখানে তারপর হিমোগ্লোবিন লেভেল পুরুষের জন্য একরকম, মেয়েদের জন্য একরকম। সেটার স্ট্যান্ডার্ড যেটা আছে, আমরা যদি বলি মেয়েদের জন্য 11.5 গ্রাম পার ডিএল, সেটা অ্যাটলিস্ট থাকতে হবে, হ্যাঁ। আবার পুরুষদের জন্য 12.5 গ্রাম পার ডিএল অবশ্যই এর উপরে থাকতে হবে। এটা হলো হিমোগ্লোবিনের ব্যাপার। তারপরে তার টেম্পারেচার কেমন, তার পালস কেমন, তারপরে রেসপিরেটরি রেট কেমন, তার হাইট, ওয়েট, এগুলো সব কিছু যদি ঠিক থাকে, তাহলে ওই যে নিরাপদ রক্ত, ওই যে 5টা স্ক্রিনিং টেস্ট, ওইটা হবে পরে। আগে প্রাইমারি স্ক্রিনিংটা হবে ডোনার সিলেকশনের মাধ্যমে। এছাড়া আরও কিছু প্রশ্ন আছে যে রক্তদাতা উনি কোনো ড্রাগ খেয়ে থাকেন কিনা, ওনার কোনো অপারেশন হয়েছে কিনা উইদিন এ সার্টেন টাইম, উনি ভ্যাকসিন নিয়েছেন কিনা সার্টেন টাইম, তার কোনো রাত উঠানো হয়েছে কিনা। তারপরে যদি মানে মেয়েরা হয়, মেয়েদের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে, যেমন যদি ওনার মানে মেনস্ট্রুয়েশন হয়, তাহলে মেনস্ট্রুয়েটিং পিরিয়ডে কিন্তু রক্ত দেওয়া যাবে না।
আর যদি মানে প্রেগনেন্ট মাদার হয়, তাকে ল্যাকটেশন যখন বাচ্চাকে দুধ খাওয়াতে হয় সেই সময় কিন্তু তাকে রক্ত দেওয়া যাবে না। তো এগুলো হলো মানে মেয়েদের জন্য বিশেষ করে। তারপরে অন্যান্য কোনো এগুলো হলো যে আমরা কিন্তু এইখানে রক্তদাতাকে আমরা দুইভাবে কিন্তু, একটা জিনিস হলো অ্যাকসেপ্টেন্স, সব কিছু ঠিক থাকলে ডোনার ইজ অ্যাকসেপ্টেড, এবং এই অ্যাকসেপ্টেন্সের কিন্তু ওই একটা ফর্ম আছে, সেখানে এটা কাজটা করেন বেসিক্যালি মেডিকেল অফিসারে করার কথা। কোনো ক্ষেত্রে মেডিকেল অফিসার যদি সেই সময় উপস্থিত না থাকেন, আমাদের মেডিকেল টেকনোলজিস্টরাও সেই কাজটা করতে পারেন, কারণ তাদেরকে সেইভাবেই তার শিক্ষা দেওয়া হয় এবং আলটিমেটলি তারা এটা করে থাকেন। বাট মেডিকেল অফিসার ইজ এ মেইন যাদের এটা কাজটা করার কথা। আচ্ছা, তাহলে আমরা যেটা দেখলাম যে একটা রক্তদাতার নিরাপদ রক্ত নির্বাচনের জন্য আমার সব এই যে আইনের কথাও বললাম, এবং কী কী ক্রাইটেরিয়া থাকলে একটা সেফ ব্লাড বা নিরাপদ রক্ত পাবে একটা ডোনার, একটা রিসিপিয়েন্ট। তাইলে আমরা দুইটা জিনিস ক্ল্যারিফাই করে দিলাম, যে একটা নিরাপদ রক্ত নিশ্চিত করতে হবে, এবং এই নিরাপদ রক্ত নিশ্চিত করার যে আইনটা আছে সেই আইনটা ফলো করেই কিন্তু সেই সমস্ত যন্ত্রপাতি, সেই সমস্ত ম্যান পাওয়ার, সেই স্পেশালিস্ট থেকে ডাক্তার, টেকনোলজিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, অ্যাটেন্ডেন্ট, এই সমস্ত মানুষের সব মিলেই ব্লাড ব্যাংকের কর্মযোগ্য। এখন হলো আমি বলেছি সংগ্রহ, সংরক্ষণ, এরপর হলো বিতরণ। আচ্ছা, বিতরণের আগে একটা ব্যাপার আছে। আমরা প্রথমেই শুরু করেছিলাম যে একটা রক্তের কিছু মানে কম্পোনেন্ট আছে, তাই না? 3টা বলেছিলাম। তো এই 3টা হলো মেইন, আমরা আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটলেট। তো এটাকে আমরা বলি কম্পোনেন্ট সেপারেশন। যারা একটু আধুনিক ব্লাড ব্যাংক, ট্র্যাডিশনাল নর্মাল ব্লাড ব্যাংক না, তাদের যারা ইনভেস্টমেন্ট একটু বড় এবং মানব সেবার জন্য তারা বা এমনি তারা এটা মানে সেই সমস্ত ব্লাড ব্যাংক, সেখানে তারা কম্পোনেন্ট সেপারেশনের জন্য যে সমস্ত মেশিন থাকা দরকার, সেই সমস্ত মেশিন যেই ব্লাড ব্যাংকে থাকে, সেই ব্লাড ব্যাংকগুলো সেই রক্তটাকে বিভিন্নভাবে আলাদা করতে পারেন, তার বিভিন্ন কম্পোনেন্টকে। আরবিসিকে আলাদা করে ফেলতে পারেন, সেটাকে আমরা পিআরবিসি বলি। তারপরে আমরা প্ল্যাটলেটকে আলাদা করতে পারি, সেটা প্ল্যাটলেট রিচ প্লাজমা বা প্ল্যাটলেটকে কনসেন্ট্রেট আমরা বলি, এবং প্লাজমা। এই প্লাজমাটাকে আমরা কিন্তু আবার ওই যে মানে তরল অংশ যেটা, সেটাকে আমরা যদি সাথে সাথেই আমরা যদি মানে কিছু রোগী আছে যাদেরকে ইমিডিয়েটলি দিতে হয়, তখন আমরা এটা দিয়ে দিতে পারি সে হাসপাতালে। হ্যাঁ, আর যদি দেখা যায় যে এটা প্রয়োজন নাই, সেই প্লাজমা যদি আমরা একটা নির্দিষ্ট রেফ্রিজারেটর আছে যেটা -40, -80, সেইখানে যদি আমরা রাখি, তাহলে কমপক্ষে 1 বছর আমরা রাখতে পারব। এবং সেই প্লাজমাটা অনেক ক্ষেত্রেই দেখা যায় যে সবচেয়ে আমাদের বাংলাদেশের সমস্যা কি জানেন, যে মূল ব্যাপারটা হচ্ছে যে যত নেগেটিভ ব্লাডগুলা, স্পেশালি ও নেগেটিভ, বি নেগেটিভ, এ নেগেটিভ, এবি নেগেটিভ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ডোনার পাওয়াটা খুবই সমস্যা। তো সেই সমস্ত ক্ষেত্রে আবার প্লাজমা পাওয়াটাও কিন্তু একটা সমস্যা। তো এই প্লাজমা এই জন্য একটা ফ্রিজ আছে যেটার মধ্যে এই -40, -80, এটাকে তখন নাম হয়ে যায় ফ্রেশ ফ্রোজেন প্লাজমা। আবার এটা যখন আমরা প্রয়োজন হিসেবে ব্যবহার করব, তখন ওটাকে রিভার্স করতে হবে। ওটার জন্য আরেকটা ছোটো মেশিন আছে, সেটা থয়িং বাথ, সেটা করে আবার সাথে সাথে এটা কাদেরকে করা হয়, যাদের মানে শরীরে অ্যান্টিবডির ব্যাপার আছে, ক্লটিং ফ্যাক্টরের ব্যাপার আছে, তখন আমরা কিন্তু এই প্লাজমার কাজটা খুবই ইম্পর্ট্যান্ট। বিভিন্ন ফ্যাক্টর আছে। তো এইটা হলো কম্পোনেন্ট সেপারেশন একটা পার্ট, ব্লাড ব্যাংকের কিন্তু পার্ট। এখন বিতরণ ব্যবস্থার জন্য একটা ব্লাড ব্যাংক তার নির্দিষ্ট তাদের একটা প্রোটোকল থাকে, একটা কানেক্টিভিটি থাকে, যে জায়গায় এই জিনিসটা আছে, হ্যাঁ, এই সার্ভিসটা এখানে আছে, যে কম্পোনেন্ট পাওয়া যায় এখানে, হ্যাঁ, সেটা ওনারা বা ব্লাড পাওয়া যায়, এবং গুণগত মানেও এটা খুব ভালো। তখন আলটিমেটলি সেই জায়গাতে মানে প্রচারণার মাধ্যমে সেটা দেওয়া হয়। আর বিশেষ সময় দেশে যদি কোনো রকম ক্রাইসিস ক্রিয়েট হয়, ডিজাস্টার হয়, তখন আমাদের যে ব্লাড ট্রান্সফিউশনের যে একটা উইং কাজ করে, ঢাকা মেডিকেলে আছে মেইনলি এবং ডিজি হেলথে, সেটা তখন আমরা সেইভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু এগুলা সব কিছু কিন্তু নোটিংসে থাকে, সব ইনফরমেশন কিন্তু কম্পাইল করা থাকে, যে কোথায় কী আছে, এটা স্বাস্থ্য অধিদপ্তর এটা মনিটরিং করে।
তো আমি যেটা বলতে চাচ্ছি যে তাহলে ওইভাবে এটা বিতরণ করা হয়। এবং আমরা এখন আপনি দেখেন যে একটা ব্লাড ব্যাংকে কত রকম সার্ভিস হলো, কী হলো, সংগ্রহ করলেন আপনি, সংরক্ষণ করলেন, তারপরে কম্পোনেন্ট করলেন। এখন এই কম্পোনেন্টগুলোকে আবার কোথায় আপনি ব্যবহার করবেন, হ্যাঁ, সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে আমি আরবিসির কথা বলেছি, আমি বলেছি ডাব্লিউবিসির কথা আমি বলেছি, আমরা প্ল্যাটলেটের কথা বলেছি, প্লাজমার কথা বলেছি। তো এখন এই ক্ষেত্রেই কিন্তু একটা জিনিস চলে আসে, যেই ব্লাড ব্যাংকে একটা স্পেশাল খুব বিশেষায়িত একটা সার্ভিস আছে, সেটা হলো ডে কেয়ার ট্রান্সফিউশন সার্ভিস। ডে কেয়ার ট্রান্সফিউশন সার্ভিসটা আসলে বাংলাদেশে সাধারণত সরকারি যত হাসপাতাল আছে সেখানে কিন্তু এটা আমাদের যে গেজেট আছে, আমাদের যে আইন আছে, সেটার মাধ্যমে এটা কিন্তু সার্ভিসটা এনশিওর করা আছে, ছোট বড় সেখানে আছে। প্রাইভেট সেক্টরে আছে খুবই কম, খুবই অপ্রতুল, যার ফলে হয় কি, যে সমস্ত পেশেন্ট মনে করেন যাদের যতদিন বেঁচে থাকবে কিছু ডিজিজ আছে, তাদেরকে সবসময় একটা নির্দিষ্ট সময় অন্তর তাদেরকে রক্ত নিতে হবে বা রক্তের কোনো একটা কম্পোনেন্ট নিতে হবে। হ্যাঁ, আমি এখানে বলছিলাম যে সরি প্লাজমা, তো প্লাজমায় আবার কিছু যে বললাম যে কোয়াগুলেশন ফ্যাক্টর, যেমন এখানে ফ্যাক্টর 8 হিমোফিলিয়াতে লাগে। তো সেই সমস্ত মানুষের তাহলে ডে কেয়ার ট্রান্সফিউশন এমন একটা সার্ভিস যেটা নামেই বলছে দিনের বেলায় নিতে হয়, তাই না, আলোর মধ্যে। এটা একটা মানে প্রথম থেকে নামটা এভাবে আসছে। আচ্ছা, অবশ্যই যদি ডে কেয়ার ট্রান্সফিউশন যদি আলোর মধ্যে শুরু হয়, এটা শেষ করা যাবে, কেন এটার মূল সার্ভিসের ব্যাপারটা হলো যে সীমিত সময়ের মধ্যে একটা মানুষ যার রক্ত দিতে হবে, সেই জন্য যদি সারাটা দিন শুধু হাসপাতালে মানে শুয়ে থাকেন বা সময় নষ্ট করেন, তা খুব জরুরি ব্যাপার। তো এই উইং যে সমস্ত হাসপাতালে বা যে সমস্ত জায়গায় আছে, ব্লাড ব্যাংকে আছে, তারা কিন্তু তখন ওই কয়েকটা ক্রাইটেরিয়া তাদেরকে মেনটেন করতে হয়। এর মধ্যে প্রথমটাই হলো সীমিত সময়। সীমিত সময় মানে কি, মানে 3 থেকে 4 ঘন্টা বা ম্যাক্সিমাম 5 ঘন্টা অর্থাৎ 6 ঘন্টা বিশেষ ক্ষেত্রে এই সময়ের মধ্যে কিন্তু রক্ত দিয়ে উনি বাসায় চলে যেতে পারেন, হাসপাতালে স্টে করার দরকার লাগে। তারপরে ডে কেয়ার ট্রান্সফিউশন সার্ভিস কাদেরকে দেওয়া হচ্ছে আপনি খেয়াল করে দেখেন, যে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, প্লাস্টিক অ্যানিমিয়া, তারপরে মনে করেন ক্যান্সার পেশেন্ট, বিভিন্ন রকম ক্যান্সার পেশেন্ট আছে, তাদের যখন কেমোথেরাপি দেওয়া হয় হিমোগ্লোবিন কমে যায়। তারপরে স্পেশালি আমাদের কিছু রক্তের ডিজিজ আছে, সেই সমস্ত ডিজিজের ক্ষেত্রে তাদের কিন্তু ব্লাড লাগে, ব্লাডের কম্পোনেন্ট লাগে, তাদের কোয়াগুলেশন ফ্যাক্টর লাগে। তো এইটা একটা ব্যাপার। আবার দেখেন যে স্পেশালি আমাদের গাইনোকোলজিক্যাল ব্যাপারে অবস্টেট্রিক্সে, সেইখানে কিন্তু দেখা যায় আমাদের মারা, ওনাদের অনেক সময় দেখা যায়, বাংলাদেশের কনটেক্সটে যদি আমি বলি, যে আসলে আমরা বলেছিলাম যে 11.5 গ্রাম পার ডিএল এটা হলো কমপক্ষে থাকতে হবে বাংলা মেয়েদের। আপনি খেয়াল করে দেখেন আমাদের শহরের মধ্যে শুধু মানে উচ্চবিত্ত সমাজে বা উচ্চ মধ্যবিত্ত সমাজ, তারা হয়তো তারা নিউট্রিশন পুষ্টিকর খাওয়া খেয়ে বা তারা কনসিয়াস থেকে অ্যাওয়ার, সুতরাং তারা এটা মেনটেন করতে পারেন। কিন্তু যদি আপনি মধ্যবিত্ত থেকে যে নিম্ন মধ্যবিত্ত আস্তে আস্তে আরও নিচের দিকে গেলেন বা গ্রামীণ পরিবেশে গেলেন, তখন আমাদের গ্রামের মারা কী করেন, সবাইকে খাওয়া দাওয়ার পরে দেখা গেলো যে সেই যে পাতিলের নিচে তার কিন্তু আর কিছু নাই, তাই না, তার নিউট্রিশন কিন্তু পুষ্টির অবস্থা খুবই খারাপ। এবং ওনাদের হিমোগ্লোবিন দেখা যায়, আমাদের বিভিন্ন রিসার্চে দেখা গেছে বা আমরা জানি, তাদের হিমোগ্লোবিন কারো 4, কারো 5 অথবা 6 এরকম, হ্যাঁ, বা এভাবেই তারা জীবনের যতটুকু সম্ভব তারা করতেছেন। আমি বলছি না গ্রামের সবার মানুষ এখন সচেতন, আগের চেয়ে সচেতন, তারাও মোটামুটি নিউট্রিশাস খাওয়া খায়, কিন্তু যারা অবহেলিত তাদের অবস্থাটা চিন্তা করে দেখেন। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের মানে হিমোগ্লোবিনের ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে হিমোগ্লোবিন যদি ডে কেয়ার ট্রান্সফিউশনে মানে আমরা কেন আসি, আমরা আমাদের কনসিয়াস যারা মানে আমাদের মারা আছেন বা মেয়েরা আছেন, তারাও কিন্তু কেউ ডায়েটিংয়ের মধ্যে থাকেন, হয়তো নিউট্রিশনটা ঠিক মতো হচ্ছে না। তো দেখা যায় যখন ডাক্তার সাহেবের কাছে যায় বা স্পেশালিস্ট কনসালটেন্ট প্রফেসরের কাছে যায়,
উনি আসলে গেছেন অন্য কারণে। তো ওনার যখন ব্লাড পিকচারটা যখন নেওয়া হলো, তখন দেখা গেলো হিমোগ্লোবিন কম। তখন কী হলো, এত হিমোগ্লোবিন কম, তাকে কী হলো যে ভাই আপনার তো 2 ব্যাগ রক্ত নিতে হবে, বা এই কম্পোনেন্ট নিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। তখন ছুটে যান হাসপাতালে, কিন্তু হাসপাতালে তো প্রাইভেট হাসপাতালে তো সেগুলো নাই, খুব কম, ঢাকা শহরেই খুব কম। হ্যাঁ, ডেটা ট্রান্সমিশনের ব্যাপারটা তখন উপযুক্ত জায়গায়, যেমন আমাদের এখানে আমরা যেটা করেছি বেটার লাইফ হসপিটালে আমরা নতুন চালু করেছি, এবং এটা বেসিক্যালি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে, আমাদের ন্যাশনাল গেজেট মেনটেন করে আমরা আমাদের সার্বক্ষণিক মানে আমি এটা তত্ত্বাবধানে আছি, আর ব্লাড ব্যাংক ট্রান্সমিশন মেডিসিনের হেড হিসেবে, এবং এটার সরাসরি তত্ত্বাবধানে বেটার লাইফ হসপিটালে আমরা এই সার্ভিসটি শুরু করেছি, এবং খুব সুনামের সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা খুব সন্নিকটে আমরা কম্পোনেন্টে চলে যাব, এবং এর সাথে সম্পৃক্ততা নিয়ে আমরা আমাদের দুহাত দিয়ে আমরা এই সার্ভিসটা এনশিওর করার চেষ্টা করবো আন্তরিকভাবে। কেননা আপনারা জানেন যে সমাজে আপনি একটু তাকিয়ে দেখেন, আপনার কারো কারো থ্যালাসেমিয়া, তাদের জীবনটা আপনি চিন্তা করেন, সেই পরিবারের অবস্থাটা চিন্তা করেন, তাদের যে নিয়মিত রক্ত লাগছে, কোথায় পাবে, কোথায় দিবে, সেই যে দেওয়ার জায়গায় নেই, তাই না? তো বেটার লাইফ কর্তৃপক্ষ, হসপিটালের কর্তৃপক্ষ সহৃদয়ভাবে সেই আমাদের এই সার্ভিসটাকে এনশিওর করেছেন। তো আমাদের মূল ব্যাপারটাই হলো যে এই ডে কেয়ার ট্রান্সমিশন সার্ভিসের যে উপকারিতা যেটা, সেটাকে আমাকে মানুষের দ্বার প্রান্তে পৌঁছে দিতে হবে, এবং এখানে খুব সাবসিডাইজড রেটে আমরা, মানে যেটা আসলে কল্পনা করা যায় না। আমাদের সম্মানিত চেয়ারম্যান স্যার বা আমাদের কর্তৃপক্ষ যারা, ওনারা এই জিনিসগুলোকে মানে মাথায় রেখেই ওনারা খুব সুন্দর পরিবেশে এই ডে কেয়ার ট্রান্সমিশন সার্ভিসটা দেওয়া হয়ে থাকে, এবং সার্বক্ষণিক মনিটরিংয়ের মাধ্যমে এখানে ডাক্তার, নার্স সবাই মিলে। এরকম আরও কিছু কিছু জায়গায় আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের কাজটাকে সুন্দর করে আমাদের অতীত অভিজ্ঞতা থেকে, বা আমি বা আমার এক্সপার্টাইজ যারা আছে, আমরা অতীত অভিজ্ঞতা থেকে আমরা এই সার্ভিসটা চালু করেছি। তো ডে কেয়ার ট্রান্সমিশন সার্ভিসের উপকারিতাগুলা আমি বললাম, এবং সেই ক্ষেত্রে এর পরবর্তীতে আমরা যেটা বলতে চাচ্ছি যে একটা ব্লাড ব্যাংক দিয়ে আমি শুরু করেছিলাম, তাহলে আপনি খেয়াল করেন এখানে কিন্তু ব্লাড ব্যাংকের আরেকটা কাজ আছে, এবং ডে কেয়ার ট্রান্সমিশনের আরেকটা কাজ আছে, সেটা হলো ভলেন্টারি ব্লাড ডোনেশন। ভলেন্টারি ব্লাড ডোনেশন, ভলেন্টারি ব্লাড ডোনেশন মানে কি? স্বেচ্ছায় রক্তদান। এই স্বেচ্ছায় রক্তদান করার ব্যাপারটা মনে করেন আমরা কিন্তু অতটা উদ্বুদ্ধ না আমাদের দেশে। আমরা স্বেচ্ছায় রক্তদানের ব্যাপারটা মানে আগে থেকে এখন অনেকটা মানুষ অ্যাওয়ার্ড হচ্ছে, অনেক অর্গানাইজেশন কাজ করছেন এই স্বেচ্ছায় ভলেন্টারি ব্লাড ডোনেশন উদ্দেশ্য। আমরা শুরু করেছিলাম কিন্তু 1977 সালে, তখনকার ঢাকা মেডিকেল কলেজের কিছু তরুণ তরুণী ডাক্তার স্টুডেন্ট, তারা মিলে এই সন্ধানী শুরু করে, সন্ধানী যাত্রা শুরু করে। তাদের উদ্দেশ্য কী ছিল? সন্ধানী কিন্তু আপনি জানেন এটার প্রতিপাদ্য, এটা কি হলো, এটা সন্ধানী মানে সার্চার। সন্ধানী আপনার জাস্ট ইংলিশ স্পিচটা হলো সার্চার। তারা যখন শুরু করেছিলেন, তারা খুঁজে খুঁজে মানে সন্ধান করছেন। কি সন্ধান করছেন? যে নিরাপদ রক্ত তাদের দরকার। তখন কিন্তু আপনার আইন পাস হয়নি, 1977 সাল, অনেক আগের সময়। সেই সময়কার যারা প্রতিভূ ছিলেন, যারা এটা হাত ধরে এটা শুরু করেছিলেন, তারা অনেক দূর এগিয়ে নিয়ে গেছেন, এবং সেই সন্ধানী কার্যক্রম আস্তে আস্তে বাড়িয়ে তখন চলে আসলো বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন কলেজে, এবং পাড়ায় মহল্লায়। এই যে অ্যাওয়ারনেস, ভলেন্টারি ব্লাড ডোনেশন অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা তখন এবং এখনও খুব সুনামের সাথে, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে বাদন আছে, কোয়ান্টাম আছেন, রেড ক্রিসেন্ট, এগুলো হলো নাম না জানা অনেক অর্গানাইজেশন কাজ করছেন, ফেসবুকে আছেন। তো এই যে ভলেন্টারি ব্লাড ডোনেশন যেটা আমরা বলতে চাচ্ছি, সেটার কী হলো ব্যাপারটা? ভলেন্টারি ব্লাড ডোনেশন করার মূল উদ্দেশ্যটা কী ছিল? সেই সময়ে 1977 সালে উদ্দেশ্য ছিল, তখন আনসেফ ডোনার ছিল, মানে তারা সেফ না, তারা পেইড ডোনার ছিল। একটা জিনিস মনে রাখবেন যে ব্লাড ডোনার কিন্তু আরেকটা ব্যাপার আছে, তখন কিন্তু মানে রিমিউনারেটেড ব্লাড ডোনার ছিল, মানে এরা টাকার বিনিময়ে নিজের রক্ত দিত। তখন তো আইন টাইন ছিল না কিছু,
আর WHO ক্যাটাগরিতে তখন দেখেছে যে না, এই পেইন ডোনারের সংখ্যা অনেক বেশি। Then they reinforced, these kind of organizations reinforced the then governments to impose this law and act. এবং আলটিমেটলি এখন আমরা জিরো লেভেলে প্রফেশনাল ডোনার যেটা আমরা বলি, আমরা কিন্তু সব ভলেন্টারি ডোনার অথবা রিলেটিভ ডোনার অথবা ফ্রেন্ডস, এদের মাধ্যমে আমরা কিন্তু উদ্বুদ্ধ করি এই ডোনার, তারাই কিন্তু এখন রক্তটা দেয়, তাই না? তো সেই হিসাবে চিন্তা করলে আমরা যেটা দেখি যে এই ভলেন্টারি ব্লাড ডোনেশনটার যে আন্দোলনটা শুরু হয়েছিল 1977-এ, সেটা আজকে ডালপালা হয়ে অনেক দূরে এগিয়ে গেছে। এবং আমরা আশা করি আমরা ভবিষ্যতে আমাদের যে কোনো ক্রাইসিস যদি আসে, সেই আমাদের অনেক আগের চেয়ে অনেক বহুগুণ শক্তিশালী এখন সেই ভলেন্টারি ব্লাড ডোনেশন এবং অ্যাওয়ারনেস গ্রুপ। আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে আমরা রক্ত দিচ্ছি, এই রক্ত দেওয়ার কিন্তু WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বা আমরা যদি বলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা কিন্তু এই দিবসটিকে আপনি দেখেন প্রতি মানে বছরই এক একটা দিনই এক একটা মানে বিষয়ের জন্য কিন্তু নির্দিষ্ট করা আছে। তো বিশ্ব রক্তদাতা দিবস সেটা হলো 14ই জুন, প্রতি বছর 14ই জুনে এই দিবসটি পালন করা হয়, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে। তো এই দিনে আমরা যে থিমটা, এটা WHO সেটেল করে দেন যে হ্যাঁ, ওই সময় যে সমস্ত ইমার্জিং প্রবলেম বা যেটা দরকার সেটার উপর ডিপেন্ড করে সেই থিমটা সেটেল করা। উদ্দেশ্য হলো একটা হলো যে অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট করা, এই অ্যাওয়ারনেস ডেভেলপমেন্ট এবং সেফ ডোনারকে ক্রিয়েট করা এবং ভলান্টারি ব্লাড ডোনার পুলটাকে এনরিচ করা, এইগুলা জিনিসকে সামনে রেখেই তখন আমরা ওই বিশেষ দিবসে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করে থাকি। তারপরে মানুষকে সবচেয়ে বড় কথা যে এই দিবসের মূল উদ্দেশ্য হলো যে যারা স্বেচ্ছায় রক্ত দেয় তাদেরকে সম্মানিত করা, তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, তাদেরকে প্রেস দেওয়া হয়। মানে এটাই হলো মূল ব্যাপার দেশে এবং দেশের বাইরে। তো এই হলো বিশ্ব রক্তদাতা দিবস দিয়ে আমি আপাতত শেষ করতে চাচ্ছি আজকের আমার এই রক্ত এবং রক্ত সম্পর্কিত যত কথাবার্তা। ধন্যবাদ।